একটা সন্তান নেই বলে কত মানুষ কত কথা বলে আমার পিছন পিঠে, সে আমি বলে বোঝাতে পারবো না। আমি যতই হাজারো চেষ্টা করি এইসব আমি ইগনোর করব, কিন্তু সেটা আর হয় না। সব সময়ের জন্য যেন আমাকে একটা টোন টিটকারি মেরে যেন কথা আমাকে বলবেই। সেটা আমাকে টোন টিটকারি করে বললেও পিছন পিঠে এতটাই কষ্ট হয়, হয়তো কিছু কিছু সময় আমার সামনে বলে, কিছু কিছু সময় পিছনে বলে। তো যাই হোক, চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমি কিন্তু আছি মামাবাড়ি, আর মামাবাড়ির জায়গাটাই তোমাদের কিন্তু একটু ঘুরে ঘুরে দেখালাম। সত্যি বলতে আমার ছোটোবেলাটা কেটেছে কিন্তু এই মামাবাড়িতেই, আর আমার খুব প্রিয় একটা জায়গা, যেখানে আমি ছোটোবেলা থেকে মানুষ হয়েছি। আর সত্যি বলতে এখানে আসলে কিন্তু কখন যে আমার সময় কেটে যায় সেটা আমি বলে বোঝাতে পারবো না। সবাই আমাকে কিন্তু ভীষণই ভালোবাসে, মামা থেকে মামি থেকে শুরু করে দিদা দাদু, প্রত্যেকটা মানুষ আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসে। জানো তো, এখানে অনেক স্মৃতি লুকিয়ে আছে আমার। অনেক পরিবর্তন হয়ে গেছে সময়ের সাথে, কিন্তু তাও যেন সব কিছু মনে পড়ে যায়। কিছু কিছু জিনিস, কত খেলা করেছি, কত আনন্দ করেছি আমি এই পাড়াতে। তো যাই হোক, ভালোভাবেই কেটেছে আমার এই দিনগুলো, এখনও ভুলতে পারি না। তো এদিকে কিন্তু অনেক কিছুর পরিবর্তনই হয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে ঘর বাড়ি সব কিছুরই পরিবর্তন। এই যে লম্বা লাইনের যে দেওয়ালটা দেখতে পাচ্ছ, আমি এতটাই ছোট ছিলাম যে উপর পিঠে কী আছে দেখতে পেতাম না। এখন বুঝতে পারি বড় হওয়াতে সব কিছুই যেন পরিবর্তন হয়ে গেছে। তো যাই হোক, সব জায়গায় কিন্তু একই রকমের প্রশ্ন আমার কাছে থাকে, যেটা হচ্ছে যে এখনও আমার কেন বাচ্চা কাচ্চা হয় না। সত্যি কথা বলতে কি বলবো বলো তো, কিছু বলার নেই এখানে আমার। জানো তো, আমার ভীষণই কষ্ট হয় যখন কি বলবো, এর উত্তর আমার কাছে কিছুই থাকে না, তাও যেন হাসি মুখে উত্তরটা দিয়ে দিই, হবে সময় হলে এটুকুই বলি, আর কি বলবো বলো। তো যাই হোক, সব জায়গায় কিন্তু একই কথা। যাই হোক, মামাবাড়িতে আর কজন যারা দেখে, অবশ্য এটা স্বাভাবিক যে এত বছর হয়ে গেল কেন বলে না, মানে কেন হচ্ছে না, এইসব বিষয় তো বৃত্তান্ত জিজ্ঞাসা করবেই। কি করবে বলো, এখানে তো আমি সব সময় আসি না। তো স্বাভাবিক, বিয়েটাও তো হয়েছে কত বছর, তাই না? তো যাই হোক, সত্যি কথা বলতে এটা নিয়ে আমার কখনোই কষ্ট হয় না কে কী বলল, কিন্তু কিছু কিছু সময় যখন নিজের বাড়ির মানুষই, মানে পাড়ারই, মানে কিছু কিছু মানুষ তো থাকে নিজের, না, তারাই যখন পিছন পিঠে অনেক কিছু বলে তখন খুব কষ্ট হয়, জানো তো। তো যাই হোক, এইটা হচ্ছে আমার দাদুর দোকান। এখান থেকে কিন্তু আমি স্কুল যখন যেতাম ক্লাস 5-এর থেকে 10 ক্লাস অবধি পড়েছি আমি এই মামাবাড়িতে। তো এইখানে দাদু পরোটা আর তরকারি করে, এখান থেকে আমি পরোটা নিয়ে যেতাম। আমার দাদু না একটু কিপটে, হ্যাঁ, মানে এখন নেই, আগে ছিল। কিপটে বলেই আজকে কিন্তু আমার দাদু অনেকটাই এগিয়েছে জীবনে, অনেক কিছুই করতে পেরেছে, একটা বাড়ি, যাই হোক মামাদের বিয়ে দেওয়া, অনেক কিছুই করেছে। একটু টাকা ধরতে না পারলে কিন্তু জীবনে কিছু করা যায় না। তো আমি দাদুর থেকে খুব ইন্সপায়ার, খুব কর্মকার মানুষ ইনি। এখনও বয়স হয়ে গেল 70-এর উপর, কী বলবো, এখনও কর্ম করে যাচ্ছে। আমার দাদুর একটু সমস্যা আছে হার্টের, ডাক্তারমশাই বলেই দিয়েছে, কখন কী হবে বলা যায় না। ওই একটা চিন্তা, স্বাভাবিক। কী বলো তো, কষ্ট হয় দাদুর কথা চিন্তা করলে, ছোটোবেলা থাকতে দেখছি তো কষ্ট করে উনি দোকানটাকে চালায়। যাই হোক, ওইখান থেকে কিন্তু আমি স্কুলে টিফিন নিয়ে যেতাম। আমার দাদুর এক এক সময় আমার দাদু বলতো এই নিবি না তা নিবি না, রাগ করে চলে যেতাম। ওই যে কিছু কিছু স্মৃতি থেকে যায় না, আর হাসি পায়, জানো তো। আর এখন দাদু ভীষণ এমনি খুব ভালোবাসে। এমনি তো আমার একটু সমস্যা আছে, আমি যে কারণে মামাবাড়িতে আছি, আমি এখান থেকে ডাক্তার দেখাচ্ছি আমার কানের জন্য। আর একটু টাইফয়েড জ্বর হয়েছে, যে কারণে কিন্তু আমি এখানে সব রকম ডাক্তার দেখাচ্ছি বনগাঁ থেকে। কি বলবো, ভীষণ মানে শরীরটা খারাপ, মানে বললে বোঝাতে পারবো না। এই প্রেগন্যান্সির জন্য আমি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আসলাম বারাসাত থেকে, কিন্তু সেখান থেকে আর এসে ওষুধ কিছুদিন খেয়ে আর খাইনি। কি বলবো, আমার সমস্যা ছাড়ে না গো, সত্যি বলছি, আমার কপালটা এতটাই খারাপ যে আমি বলে বোঝাতে পারবো না। কি বলবো, প্রতি মাসে যখন প্রেগন্যান্সির জন্য ট্রাই করি, তার কিছুদিনের মধ্যেই আমার একটা না একটা সমস্যা বেঁধে যায়। হয় ঠান্ডা জ্বর, নয় ঠান্ডা, না বরের কোনো সমস্যা। কি বলবো, একটা বাচ্চা নিতে গেলে তো মানুষকে একটু সুস্থ থাকতে হয় না, সেই সুস্থতাই আমার মধ্যে থাকে না। কেন জানি আমার এত বাধা বিপত্তি আমার কপালে আসে, আমি নিজেও জানি না। হাজারো চেষ্টা করি, এদিকে স্বাভাবিক মায়েরও টেনশন হয়। কি বলবো বলো, মা তো সেও তো টেনশন করবে। আমি একটা বাচ্চার জন্য যদি এতটা কষ্ট পাই, হচ্ছে না কেন, তা একটা মা তো তার কাছে মেয়ের কষ্ট তো আরও বেশি বলো।
একটা মেয়ের কাছে তার সন্তান না হলে মায়ের যে কি কতটা কষ্ট হয় সে মায়ের মুখ দেখলে বোঝা যায়। এই দুনিয়াতে একমাত্র মাই থাকে, যে জন্ম দেয় সেই কষ্টটা বোঝে, মেয়ের কষ্ট। তাছাড়া কিন্তু বোঝার মতো কেউই থাকে না। হয়তো সবাই বলবে বোঝাবে একরকম, কিন্তু এক মাই থাকে কিন্তু তার সাপোর্টের যে কথা বলার, যেটা হচ্ছে আমার মা, সব কিছুতে বোঝে। আর এদিকে দেখো সকালবেলা মা করেছিল চাউমিন, আর চাউমিন খেয়ে আমি আর চা খাইনি, চাউমিনই খেয়েছিলাম। চাউমিন খেয়ে কিন্তু আমি ডাক্তার দেখাতে যাব। আর চোখ মুখ দেখে বুঝতে পারছো আমার শরীরটা কেমন। অবশ্য ফোলা ফোলা লাগবে, কারণ ঘুম থেকে উঠেছি তো। যাই হোক, রাতে ঠিক করে ঘুম হয় না এই কানের শব্দের জন্য। এত পরীক্ষা নিরীক্ষা করলাম, কি বলবো, সমস্যা পরীক্ষা নিরীক্ষায় কোনো সমস্যা নেই, একটু টাইফয়েড আছে, একটু কানের ডাক্তারটা দেখাবো, দেখা যাক লাস্ট কী হয়। তো আমি গেছিলাম, আমি আর মা বনগাঁ ডাক্তার দেখাতে। সেখানে গিয়ে কিন্তু কোনো কাজ হয়নি, যেহেতু একটা পরীক্ষা দিয়েছে রক্ত পরীক্ষা, সেটা করব বলে আর ডাক্তার দেখানো হয়নি, নেক্সট দিন আবার যেতে হবে। তো যাই হোক, মা আর আমি তো চলে গেলাম। সত্যি বলতে একটা রক্তের রিপোর্ট একটু খারাপ ছিল, যেটা আর কি, তো তার জন্য একটু খাওয়া দাওয়াটা ঠিক রাখতে হবে, ওইটা ঠিক করলে হয়তো ঠিক হয়ে যাবে, দেখা যাক কী হয়। তো মা সবসময় একটা টেনশানে থাকে, এক তো ছেলে মেয়ে নিয়ে একটা টেনশান করি, একটা বাচ্চা কাচ্চা নিয়ে, তার উপরে যদি নিজের শরীরের নানান সমস্যা হয়, কী বলবো, এক এক সময় জানো তো মনেই হয় যে মরেই যায়, জানো তো, বেঁচে থাকতে ইচ্ছাই করে না আমার, যে একটা টেনশান নিয়ে পড়ে থাকি একটা সন্তানের জন্য, তার উপর যদি আবার শরীরের এত সমস্যা, এত রোগ আসে, তখন আর মনই চায় না যে আমি কোনো কিছু করি বা কোনো কিছু দেখি, জানো তো, ভালোই লাগে না। তো যাই হোক, এখানে কিন্তু চলে এসেছি। এখানে এক চেনা পরিচয় এক মামা আছে, মানে চেনা পরিচয় বলতে আমার মা বাড়ির পাশেই বাড়ি মামার, ছোটোবেলা থেকেই চিনি। তো মামা এখান থেকে আমার রক্ত নিল, মানে হাতের থেকে, যেটা টেস্টের জন্য নিয়েছিল। তারপরে নেওয়ার পর কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। এটা হচ্ছে বনগাঁর সেই ব্রিজ, এই ব্রিজ থেকেই পার হচ্ছিলাম, ভাবলাম একটু ভিডিও করে নিই। তো এদিকে কিন্তু আমরা নেমে যাব, একটু ফল টল কিনবো। তো প্রথমে খেয়েছিলাম একটা ডাবটা বেশ ভালো ছিল, খাবো না, মা বললো খেতেই হবে, এখন যে আমার পরিস্থিতি ভীষণ দুর্বল শরীর, মানে কী বলো তো, টেনশান করি, তারপরেই যদি এত সমস্যা হয়, টেনশন করতে চাই না, মেন হচ্ছে ঘুমটা ঠিক না হলে না শরীর ভালো থাকে না, যে সমস্যাটা ফেস করছি আমি। তো যাই হোক, যেটা আমি বলেছিলাম যে মানুষের কাজ কিন্তু পিছন পিঠে অনেক কিছুই বলে, জানো তো, মানে টোনটিটকারি করে এমন কথা তোমাকে বলবে, তোমাকেই বোঝাচ্ছে সেটা তুমি বুঝতে পারবে। সত্যি তখন না ভীষণ কষ্ট হয়। যদি আজ আমার একটা সন্তান থাকতো, হয়তো মানুষ এত কথা আমাকে হয়তো বলতো না, কিন্তু কি করব বলো, কিছু করার নেই, সেটা আমার সারা জীবন শুনতে হবে, যতদিন পর্যন্ত একটা ছেলে মেয়ে না হয়। যাই হোক, কপালটাই এইভাবেই জন্ম নিয়েছি এত কিছু শোনার জন্য, কিছু করা নেই, যতদিন না হয় ততদিন শুনেই যাব। যখন ভগবান আমাকে দেবে, তখন থেকে হয়তো মানুষ আমাকে কোনো কিছু বলবে না। এই একটা সমস্যা নিয়েই ভুগছি, তার উপরে তো নিজের শরীর আছেই। তো যাই হোক, এদিকে কিন্তু মা বাড়ি এসে কিন্তু আমি গুছিয়ে দিয়েছিল সব কিছু। তো মা রান্না করেছে হচ্ছে ডিমের ঝোল, আর এদিকে বটবটি আলু ভাজা, আর বেগুন ভাজা। তো যাই হোক, তারপরে কিন্তু চান টান করে নিয়েছি, চান টান করে খেতে বসে পড়েছি। তো এদিকে ডিমের ঝোল খাবো না, তাও একটু হালকা করে খেলাম, ভাজা টাজা দিয়েই খেয়েছিলাম, আমার একেবারেই মশলাপাতি খাওয়া বারণ। তো সিদ্ধ পেঁপে সিদ্ধ দিয়েছিল মা, সেটাই খেলাম প্রথম, তারপরে ভাজা দিয়ে, কোনো কিছুই বাদ রাখিনি, মুখে যেহেতু রুচি আছে খেতে পারবো, তাও হালকা হালকা করেই সব কিছু খেয়েছি। তো যাই হোক, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আরও আস্তে আস্তে সব কিছু শেয়ার করব আমি, আমার লাইফে কি হচ্ছে না হচ্ছে। একটা মেয়ের জীবনে যে কতটা ঝড় বয়ে যায় একটা মেয়েই জানে, শুধু সেই কষ্টটা বোঝিদার হয় তার মা ছাড়া কিন্তু কেউই এই কষ্টটা বোঝে না। হ্যাঁ, হাজব্যান্ড হয়তো বুঝবে, সে নানান কাজে ব্যস্ত থাকে, তার নানান চিন্তা, সেও বা কত চিন্তা করবে। সত্যি কথা বলতে এক মাই থাকে, মার উপরে কেউই থাকে না। যাই হোক, কী আর বলবো, মানুষের কাজ নানান কথা বলা, সেটা আমার শুনতেই হবে, ধৈর্য ধরতে হবে সেই সময়ের অপেক্ষার জন্য। সেই সময়টাই আমি রেখেছি নিজের কাছে, যে একদিন হলেও সব ঠিক হয়ে যাবে, এটা ভেবেই আমি প্রত্যেকটা দিন যেন কাটাই। তো সত্যি কথা বলতে, আমি মামাবাড়িতে আসলাম, আর সময়টা কীভাবে কেটে যায় বোঝা যায় না। বড় মামি যেহেতু বাড়িতে নেই, কিন্তু ছোটো মামি আছে, ভাই আছে, মামা আছে, দিদা দাদু সবাই আছে, সময় যে কীভাবে কেটে যায় বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, সন্ধ্যার সময় মা কিন্তু চপ সিঙ্গারা নিয়ে এসেছিলো,
বলছিল খাবো না, তাও একটা খেয়েছি, আর ভাইয়ের সঙ্গে কিন্তু আর কি ফাজলিমি মারছি। আর এই সেই ছোটোবেলাকার বই দেখো, সেই ছোটোবেলাকার বই দেখে যেন খুব মনে পড়ে যাচ্ছে সেই দিনের কথাগুলো। তোমাদের সঙ্গে একটা বইয়ের কথা দেখাই, যেটা তোমরাও হয়তো পড়েছো আমার মতোই। তো এই যে হচ্ছে ছোটো প্রথম পার্ট, ওই যে পড়েছিলাম না ছোটো বাংলা নাকি বলে, সঠিক মনে নেই। তো দেখো সেই কবিতাগুলো, আজ বা আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে, তার এই কি শল্যপুরের বাড়িতে কি কি লেখা, কন্যার নাম শ্যামা, এত কিছু পড়তে যে এত ভালো লাগছে, পুরোনো দিনের কথা কিন্তু মনে পড়ে গেল। সত্যি কথা বলতে কি জানো তো, পুরোনো দিনগুলোই যেন থাকলে আজ ভালো থাকতাম। এই যত সময় পেরোচ্ছে ততই যেন টেনশান, যত ঝামেলা, যত সমস্যা যেন সামনের দিকে চলে আসে। ভাইকে বলছি, ভাই বড় হোস না, ছোট থাক, ওটাই তুই ভালো থাকবি, বড় হলে নানান টেনশানে বেঁধে যাব। তো যাই হোক, অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটা কথা আমাকে সবাই অনেকে বলে, টেনশন করবেও না, মানুষ যতই যা বলুক কোনো কারোর কথায় কান দিবি না। আর সত্যি বলতে আমার মায়ের কথা ভেবেই কিন্তু আমি সবসময় এগিয়ে চলি, কারণ যে মা এত কষ্ট পায় তার দিকে তো আমার দেখতেই হবে বলো। তো যাই হোক, কোনো মানুষের কথায় কান দিতে চাই না, আর দিতেও যাব না। ওই মাঝে মধ্যে শুনলে একটু খারাপ লাগে, কিছু করার নেই, শুনতেই হবে যতদিন পর্যন্ত না হয়। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত শেষ